শতাব্দী প্রাচীন দুটো রাজনৈতিক দল কংগ্রেস এবং সিপিআইএম কে কার্যত পশ্চিমবঙ্গ বিধানসভায় শূন্য করে দিয়েছে। আজ দীর্ঘ পথ চলার পথে আমরা কি পেয়েছি? যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিকে দিকে বিজেপির প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন। গত 15 বছরে ৭৯,০০০ কারখানার দরজায় তালা লেগেছে এই মুখ্যমন্ত্রীর আমলে। ৬,৩০০ কোম্পানি এখান থেকে তাদের হেডকোয়ার্টার সরিয়ে অন্য রাজ্যে চলে গেছে। ১,০১৬টা কোম্পানি কার্যত নিজেদের হেডকোয়ার্টারকে এখান থেকে দূরে নিয়ে চলে গেছে, লিকুইডেশনে চলে গেছে কোম্পানি। পশ্চিমবঙ্গের শিল্পে কোনো বিনিয়োগ নেই, পশ্চিমবঙ্গে কোনো শিল্প সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের শিক্ষিত তরুণ তরুণীরা আজকে পরিযায়ী হয়ে ভিন রাজ্যে চলে গেছেন। আমাদেরই দক্ষিণ ভারতের একটি রাজ্য কর্ণাটক, বেঙ্গালুরু শহরে এই মুহূর্তে দ্বিতীয় কথ্য ভাষা বাংলা। আপনারা বেঙ্গালোরের চায়ের দোকানে গেলে, আপনারা কোনো কফি শপে গেলে আপনি মনে করবেন পশ্চিমবঙ্গের কোনো গ্রামে আপনি পৌঁছে গেছেন। ১৪,৬২,০০০ ছেলে মেয়ে সেখানে কাজ করছেন। দ্বিতীয় কথ্য ভাষা হয়ে গেছে বাংলা, কারণ পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সুযোগ নেই। পশ্চিমবঙ্গে ৪০,০০০ সরকারি স্কুলের চাকরি বিক্রি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর সিএমও, সেই মুখ্যমন্ত্রীর অফিসের গ্রুপ ডি পদ পর্যন্ত এই রাজ্যে বিক্রি হয়েছে বলে অভিযোগ করছেন তারই দপ্তরের কর্মীরা। দুয়ারে সরকার বলে যাদের নিয়ে গেলেন, যারা আপনার সরকারকে দুয়ারে পৌঁছবে, যে পুলিশের সম্পূর্ণ রাজনীতিকরণের মধ্যে দিয়ে একটা এজেন্সির সঙ্গে পুলিশকে কাজে লাগিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সুপ্রিম কোর্টের রায়ের পরেও সেই পুলিশকে তার প্রাপ্য, সরকারি কর্মচারীকে তার প্রাপ্য দিয়ে আপনি দিতে পারেননি। একটা সরকার দুর্নীতির সঙ্গে সমার্থক হয়ে গেছে। একটা সরকার প্রকাশ্যে দাঁড়িয়ে বিভাজনের রাজনীতি করছে। যে মানুষগুলো একদিন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলেছিল হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি একই সঙ্গে বসবাস করতে পারে না, যারা আওয়াজ তুলেছিল পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে, ১৯৪৭ সালে যারা দেশ ভাগ করে এই দেশটাকে অপবিত্র বলে, এই দেশটাকে যুদ্ধভূমি বলে দেশ ছেড়ে চলে গিয়েছিল, আজকে তারাই সীমান্ত পেরিয়ে মালদায় ঢুকছে, তারাই মুর্শিদাবাদে ঢুকছে, নদিয়ায় ঢুকছে, উত্তর ২৪ পরগনায় ঢুকছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে অনুপ্রবেশ বলে কিছু নেই, ওরাও বাঙালি আমরাও বাঙালি। আমরা রাজ্যে ঢাক ঢোল বাজিয়ে তার নাম তৃণমূল কংগ্রেস। যে মুখ্যমন্ত্রী ২০০৫ সালে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট লোকসভার স্পিকারের টেবিলে ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন সিপিএম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে ঢুকিয়ে দিয়েছে, এ দিয়ে নির্বাচন করা যাবে না, সেই মুখ্যমন্ত্রী আজকে অনুপ্রবেশকে স্বাগত জানাচ্ছেন। আমরা তাদের চিহ্নিতকরণ করতে চাই, তাদের বাইরে করে দিতে চাই। সারা ভারতবর্ষে ১২টি রাজ্যে এসআইআর চলছে, কোথাও কোনো এসআইআর এর বিরোধ নেই। আওয়াজ পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী আওয়াজ তুলেছেন। অতীতে যা কোনোদিন হয়নি, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কালো কোট পরে গিয়ে দাঁড়িয়ে পড়লেন সুপ্রিম কোর্টে, অর্থাৎ সর্বোচ্চ বিচার ব্যবস্থার উপরে রাজনৈতিক প্রেশার তৈরি করবার জন্য মুখ্যমন্ত্রীর এই অসফল প্রচেষ্টা আপনারা দেখেছেন। আজকে বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে, তার জন্য কে দায়ী? কারা বিএলওর উপরে চাপ সৃষ্টি করেছে? কারা মৃত ভোটারের নাম তুলতে বাধ্য করেছে? কারা বিজেপির দেওয়া ফর্ম 7 কে সিস্টেমে আপলোড করতে দেয়নি? নিজেদের প্রশাসনিক শক্তি কাজে লাগিয়ে আপনারা দেখেছেন। মহাভারতে তো একজন ধৃতরাষ্ট্র ছিল, একজন। আর মমতা দেবীর কল্যাণে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্র, এখন নাকি 11 জন পাওয়া গেছে।
যারা 100 সন্তানের জন্ম দিয়ে দিয়েছেন, অসামান্য ক্ষমতা, 3 মাস অন্তর অন্তর প্রোডাকশন, একই ইয়ারে 3 জন ভাই, ভাবা যায়? ভাই বোনের বিয়ে কোথায় হয়েছে? পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে বাবার নাম এক, স্বামীরও যে বাবা, স্ত্রীরও সে বাবা। এই মিলন তীর্থ আপনি পশ্চিমবঙ্গের বাইরে কোনো ভোটার লিস্টে পাবেন না। আমরা ছোটবেলায় বিস্কিটের অ্যাড শুনতাম, দাদু খায় নাতি খায়। আমি সব জায়গায় কথাটা বলছি, ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উদাহরণ। এখানে দাদুও খাচ্ছে, নাতিও খাচ্ছে। দাদুর বয়স 42, নাতির বয়স 22। মানে দাদুও ভোটার, নাতিও ভোটার। ভেবে দেখুন কত ক্ষমতা সম্পন্ন। এই মানুষটাকে কি একটি পদ্ম বিভূষণ নাকি একটা আছে পশ্চিমবঙ্গ দেয়? বঙ্গ বিভূষণ না বঙ্গ বিভীষণ একটা দিয়ে দেওয়া উচিত নয়? বাবার ছেলের বয়সের পার্থক্য 10 বছরে বাবা, মানে 9 বছর বয়স থেকে। এ তো দুরন্ত ছেলে, একে খুঁজে বার করে তো পুরস্কার দেওয়া উচিত। আজকে এই রাজনীতির বিরুদ্ধে চারণ করতেই আমরা আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। দেখুন পশ্চিমবঙ্গে থাকবে কিনা আপনারা একবার ভেবে দেখুন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি ভারতের জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত উপহার দিয়েছেন, সেই রবীন্দ্রনাথের মূর্তি বাংলাদেশে ভাঙা হচ্ছে। রবীন্দ্রনাথের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো, আর আপনার মালদা জেলায় মন্দির ভাঙছে। বলপূর্বক ধর্ম পরিবর্তন, বলপূর্বক বিহার নিকে করতে বাধ্য করা হচ্ছে, কলমা পড়ানো হচ্ছে। আর এপারে দাঁড়িয়ে মুর্শিদাবাদ জেলায় বলছে তোমরা প্রদীপ জ্বালাতে পারবা কিন্তু শাঁখ বাজাতে পারবা না, মরা পোড়াতে পারবা কিন্তু হরিবোল দিতে পারবা না। কোন অভিশাপ আজকে আপনাদের দিকে এগিয়ে এসেছে? আজকে এই মালদার মুর্শিদাবাদ জেলা 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষের মধ্যে ছিল না। এই দুটো জেলাকে যিনি ছিনিয়ে নিয়েছিলেন তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এনসি চ্যাটার্জি। আর যিনি সেই সময় হিন্দু মহাসভার নেতৃত্ব দিয়েছিলেন মালদার ভারত ভুক্তি নিয়ে, শিবেন্দু শেখর রায়। শিবেন্দু শেখর রায়, তার আজকে নাম নেই, কোনো পাঠ্যপুস্তকে ছবি নেই। মালদার তরুণ প্রজন্মকে জিজ্ঞাসা করলে কে শিবেন্দু শেখর রায় ছিলেন, তিনি বলতে পারবেন না। কারা মালদাকে পাকিস্তানে নিয়ে যাওয়ার চক্রান্ত করেছিল সেই নাম নির্বাচনের আগে বলে আমি বিতর্ক বাড়াতে চাই না। কিন্তু সদা বিবাদবান জনগোষ্ঠীর মধ্যে যিনি সংঘবদ্ধতা স্থাপন করে তাদের নিয়ে কলকাতায় পৌঁছেছিলেন, যিনি র্যাডক্লিফের বেঙ্গল বাউন্ডারি কমিশনের সদস্য হিসেবে মালদার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন, লড়াই করে মালদাকে ঢুকিয়েছিলেন, আজকে সেই মালদা কি আবার অন্য রাজ্যে চলে যাবে, অন্য রাষ্ট্রের দিক দেখবে? এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। এই লড়াই শুধু মালদা মুর্শিদাবাদের লড়াই নয়, এই লড়াই শুধু চিকেন নেকের লড়াই নয়, এই লড়াই আজকে পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষা, বিহার ঝাড়খণ্ডের অস্তিত্ব রক্ষার লড়াই। আজকে ডেমোগ্রাফি বদলে গেছে, জনসন্তুলন পাল্টেছে সীমাবর্তী জেলার, শুধু আমাদের রাজ্যে পাল্টায়নি। আজকে বনাঞ্চল সীমাঞ্চলের আজকে ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে এই অনুপ্রবেশ। এই অনুপ্রবেশের বাইরে আমাদের বেরিয়ে আসতে হবে। কংগ্রেস থাকবে, লড়াই চলবে, কিন্তু যদি দেশ না থাকে, দেশের মাটি না থাকে, যদি রাজনৈতিক বহুদলীয় ব্যবস্থা না থাকে, যদি সামাজিক বহুত্ববাদ না থাকে, যদি হিন্দুদের মতো একটি জীবন ধারণের শাশ্বত ধারা না থাকে, আপনি কোথায় গিয়ে রাজনীতি করবেন? বাংলাদেশে প্রথম গুলিবিদ্ধ হয়েছেন কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের সম্পাদক। তিনি খালেদার সঙ্গে ছিলেন না, হাসিনার সঙ্গে। 4 তারিখে শেষ। জগন্নাথ দেবকে সাক্ষী রেখে ওই দীঘার সমুদ্রে চিরবিশ্রামে পাঠিয়ে দেবে তৃণমূল কংগ্রেস সরকারকে। তৃণমূল নেই, তৃণমূল চলে গেছে। তৃণমূল রাজ্য থেকে লক্ষ্মীকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছে। আমরা কতবার করে বললাম, যারা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন ভালো কথা একটু বাড়ান,
মমতা দেবী বলছেন যা দিয়েছি যথেষ্ট, আপনারা দিয়ে দেখান। কেন সারা ভারতবর্ষে তো মানুষ টাকা দেয়, মহিলাদের দেয়। যার থেকে আপনি নকল করেছেন লাডলি লক্ষ্মী যোজনা, মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের প্রজেক্ট, তারা তো কোনো মেয়ের 18 বছর বয়স হয়ে গেলে এখন 1,17,000 টাকা দিচ্ছে। আপনি কি দিচ্ছেন? 1,500। বলছেন 1,500ই হবে, দরকার হলে আরো 200 বাড়াবো। মা লক্ষ্মীর কাছে আমরা গেলাম বলে আপনি তো কিছু করুন, বলে না আমি পালিয়েছি। দেখছো না আমার মায়ের কবে বিসর্জন হবে? পঞ্জিকা বদলে তৃণমূল কংগ্রেস ঠিক করে দিয়েছে। আর যেখানে এত বোমা, এত গুলি, এত বিস্ফোরণ, আমরা তো জানতাম দুর্গাকে লোকে স্যালুট দেয়, প্রণাম করে, মাথা ঠেকায়। এ তো দেখলাম দুর্গা দেবী স্যালুট নিতে শুরু করেছেন কার্নিভালে দাঁড়িয়ে। বললেন কিছু একটা করুন। অন্নপূর্ণা আমাদের বলেছেন আমার আঁচলের ছায়ায় সবাই থাকবে। অন্নপূর্ণার আঁচল মহিলাদের প্রত্যেকের বাড়িতে 1 থেকে 5 তারিখের মধ্যে 3,000 টাকা করে পৌঁছে যাবে। এইটা বর্তমানে বিজেপি সরকার করে দেবে। কোন সরকারি অনুদান বন্ধ হবে না। কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো বাস্তবায়িত হয়নি, আপনারা চাঁচলের মানুষ বিনা পয়সায় বিদ্যুৎ পেতে পারতেন, বিনা পয়সায় আলো জ্বালাতে পারতেন, বিনা পয়সায় ফ্যান চালাতে পারতেন, টিভি দেখতে পারতেন, ফ্রিজ চালাতে পারতেন। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয়নি। আয়ুষ্মান ভারত, পরিযায়ী শ্রমিক বাইরে যাচ্ছে, আপনি পরিবার নিয়ে বেড়াতে বাইরে যাচ্ছেন, অসুস্থ হলে কে দাঁড়াবে আপনার পাশে? দাঁড়াবার একমাত্র কথা ছিল আয়ুষ্মান ভারতের পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে দেননি। অসংগঠিত শ্রমিক যারা ছোট ছোট পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করা যায়নি। এই অবস্থা থেকে বেরিয়ে আসার সময় এসেছে। দেখুন তৃণমূল চলে গেছে আসামে, আর কত শতাংশ পশ্চিমবঙ্গে। তারপরেও আমরা আসামে 2বারের জন্য ক্ষমতায় এসেছি, 3য়বারের জন্য সরকারে আসতে চলেছি। পৃথিবীর কোন শক্তি এর অন্যতা করে দিতে পারবেন না। আর আগামী দিনে আমাদের রাজ্যে যে সরকার তৈরি হবে, যদি একজনও মুসলমান মনে করে থাকেন যে আমি বিজেপিকে ভোট দেব না, আপনারা দেবার প্রয়োজন নেই। তারপরেও বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে, বিজেপির শক্তিকে কেউ নিতে পারবে। কিন্তু তাও আমি জাতীয়তাবাদী, শিক্ষিত, মুক্ত মনস্ক সমস্ত মুসলমান ভাইয়ের কাছে জানতে চাই, আপনারা ভারতীয়, আপনারা মোদিজির, আপনারা টিকা নিয়েছেন, আপনারা মোদিজির এই যে বিনা পয়সায় কোভিড কাল থেকে আজকে 80 কোটি মানুষ রেশন পাচ্ছেন, আপনারা এর বাইরে নেই। আপনারা আবাস যোজনার ঘর পাননি তৃণমূল কংগ্রেসের কারণে। আপনারা কেন্দ্র সরকার আপনাদের মুসলমান হিসেবে চিহ্নিত করে না। আমরা পশ্চিমবঙ্গের যত কোটি এখানে পশ্চিমবঙ্গবাসী আছে তাদের জন্য আমরা পরিকল্পনা করেছি। কিন্তু একবার চিন্তা করুন যে গত 3 বছরে কত মুসলমান মারা গেছে পশ্চিমবঙ্গে রাজনৈতিক খুন। দেখবেন 95% মুসলমান। আর প্রত্যেকের পরিবারের দাবি আমরা সিবিআই তদন্ত চাই। পুলিশের ওপরে ভরসা নেই, ইডির ওপরে ভরসা নেই, সিআইডির ওপরে ভরসা নেই, কারণ অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। আজকে মরছে মুসলমান, মারছে মুসলমান। এই পরিস্থিতি তৈরি করে দিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। দেখুন গুজরাটের মুসলমান কিরকম আছে, উত্তরপ্রদেশের কিরকম আছেন, ঝাড়খণ্ডে কিরকম আছে, আসামে কিরকম আছে, মহারাষ্ট্রে মুসলমানরা কি জীবন যাপন করছেন। আর পশ্চিমবঙ্গের মুসলমান গ্রামগুলোর দিকে তাকান, এখানে আগুন জ্বলছে। বকটুয়ে জীবন্ত শিশু, জীবন্ত মহিলাদের জীবন্ত পুড়িয়ে মেরে দেওয়া হলো। পুলিশ অফিসার 300 মিটার দূরে কফি খাচ্ছেন। আজকে এই স্তরে আপনাদের পৌঁছে দিয়েছে। যেটা ভালো বুঝবেন সেটা করবেন। আমার দায়িত্ব আপনাদের কাছে আবেদন জানানো দলের পক্ষ থেকে জানিয়ে গেলাম। কারণ আমরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে মহরমের মিছিল আর দুর্গাপুজোর বিসর্জন একই দিনে, একই সময়ে, একই রাস্তায় সমান্তরাল ভাবে হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই। তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি। এটাই তো পশ্চিমবঙ্গের চেনা চিত্র ছিল। কোথা থেকে বাবর ঢুকে পড়লো আজকে মুর্শিদাবাদে। সবাই এখন বলছেন দিল্লি চলো নয় বাবর, মুর্শিদাবাদ চলো, ওখানে বাবর এসেছে।
হুমায়ুন তার বাবাকে নিয়ে এসেছে, কেউ কেউ আবার ওকে আক্রমণ করছে, আরে ওকে আক্রমণ তৃণমূলের পরিকল্পনা, ও বিজেপির সরকার। শীতলদা ছোটবেলা থেকে, আমাদের থেকে বয়সে বড়, ছোটবেলা থেকে পার্টি করছেন একটাই স্বপ্ন নিয়ে, শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তিনি দেখতে পাবেন। তার জীবদ্দশায় তিনি দেখতে চলেছেন পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য শ্যামাপ্রসাদের ভূমিতে শ্যামাপ্রসাদের সরকার হবে। তাই চাঁচলের মানুষকে আহ্বান করবেন, আপনারা বিশ্বাস করেন যদি যেখানে বিজেপির ওপরে ভরসা করেই এই বিভাজনের রাজনীতি থেকে উন্নয়নের রাজনীতিতে গতিমুখ পরিবর্তন করে দেওয়া যায়, তার জন্য পদ্মফুল প্রতীক আছে, ইভিএম বক্স আছে, রতন দাস আছে। যদি আবার কারোর মনে হয় যে বিজেপিতে ভোট ছিঁড়ে গেলে জাত চলে যাবে, অনেকে আছেন না ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের, সারা জীবন অন্য দলে ভোট দিয়েছেন, বিজেপিতে ভোট দেবো কি করে? ঈশ্বর দেখছে ঠাকুর উপর থেকে। ঠাকুর দেখছে কিনা জানি না, ভেতরে দুটো ক্যামেরা দেখবে, একদম ক্যামেরা কাকে ভোট দেবেন সেটা দেখবে না, যেটা তৃণমূল প্রচার করছে। সেগুলো বালি নয়, সেগুলো একদম মানে বোল্ডার পড়ে গেছে, তৃণমূল নেই। এবার ওই ভেতরে আটা লাগিয়ে দেওয়া যাবে না লেন্সের ওপরে দুপুর 2টোর সময়। সমস্ত কানেকশন সমস্ত থাকবে ক্যান্ডিডেটের কাছে। ক্যান্ডিডেট নিজের মোবাইল ফোনে দেখতে পাবে, ইলেকশন এজেন্ট দেখতে পাবে, বিজেপির সভাপতি দেখতে পাবে কোন বুথে কি হচ্ছে, নাম্বার বসাবেন, বুথের ভেতরে ছবি আসবে। ভোট কঠিন ভোট, কিন্তু ফাঁকে যখন ঢুকে যাবেন না, যদি পাপ বোধ হয় যে বিজেপিকে ভোট দেবো, একটা কাজ করবেন, বাঁ হাতেই বোতামটা টিপে দেবেন, কিন্তু তাও দেবেন। কারণ এটা আপনার পরিবারের বাঁচার লড়াই, আপনার অস্তিত্ব রক্ষার লড়াই, এটা মালদাকে ভারতবর্ষের মধ্যে রেখে দেবার লড়াই। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম। জয়